প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এডমিশন টেস্ট দিচ্ছ, তোমাদের 20 তারিখে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা। এর মধ্যে মেডিকেলের পরীক্ষা হয়ে গেছে। তোমরা যারা অনেকেই চান্স পাওনি, তোমরা হতাশ হয়ে গেছে, এত পরেও মেডিকেলের চান্স হইলো না। এখন ঢাকা ভার্সিটির ফিজিক্সের এমসিকিউ গুলো কিভাবে দাগাবো, বা ম্যাথ, এতগুলো ফিজিক্সের ম্যাথ আসে, এগুলো দাগাইতে পারবো কিনা, তোমরা এই সন্দেহে বা এই ডিপ্রেশনে তোমরা অনেকে পড়ার থেকে পিছিয়ে যাচ্ছ। এটা কখনোই করবে না। তোমরা বিগত বর্ষের 5টা বা 6টা প্রশ্ন অবশ্যই খুব ভালো করে সলভ করবে। ক্লাসটা যদি তোমরা পুরোটা দেখো, তাহলে তোমাদের প্রশ্ন ব্যাংকে যতগুলো সূত্র আছে, অর্থাৎ বইয়ের প্রায় সূত্রগুলোই কিন্তু তোমাদের রিভিশন হয়ে যাবে। এখানে সূত্রগুলো নিয়েও আলোচনা করে দেওয়া হয়েছে। ইউনিভার্সিটি এডমিশন টেস্টের 23-24 সেশনের প্রশ্নগুলো সলভ করব। 23-24 সেশনের, এখন 23-24 সেশনের যে প্রশ্নটা প্রথমেই আসছে সেটা দেখো, দুটি ভেক্টর এ ও বি, এগুলোর উপর অবশ্যই ভেক্টর রাশি দিবা। তো এ ও বি এর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব, নিচের কোন বিবৃতিটি অবশ্যই সত্য। তাহলে এখানে তোমার এটা বের করতে হবে 4টা অপশনের মধ্যে কোনটা সত্য। এটা কিভাবে বের করবা? এ ও বি তাদের যোগফল, এ ও বি এর যোগফল তাদের পার্থক্যের উপর কি হবে? লম্ব হবে। এটা তাহলে কিভাবে করবা দেখো, এ প্লাস বি ব্র্যাকেট ক্লোজ করে দাও, তারপর এ মাইনাস বি ইকুয়াল কি লিখতে পারবা? 0 লিখতে পারবা, যেহেতু লম্ব বলছে কি হবে? 0 হবে। এখন তাহলে এটা গুণ করে দাও, এখানে এ ভেক্টর বি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর দিয়ে দাও। তাহলে এটা কি পাবা? এ স্কয়ার, তারপর প্লাস দিয়ে এ ডট বি, তারপর মাইনাস দাও এ ডট বি প্লাস বি স্কয়ার ইকুয়াল কি পাবা? 0 পাবা এখানে। তাহলে এখন এটাকে কি লেখা যাবে? এটাকে লেখা যাবে এ স্কয়ার ইকুয়াল বি স্কয়ার। এখন এখানে কি কোনো মান দেয়া আছে? এ স্কয়ার ইকুয়াল বি স্কয়ার দেয়া নাই। তাহলে এটাকে কি করবা? পরম মান দিয়ে লিখে নাও, মডুলাস দিয়ে এ ইকুয়াল বি মডুলাস। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে এ নাম্বার। নেক্সট যে এমসিকিউটা দেয়া আছে সেটা দেখো, এখানে এম এবং 2m ভরের দুটি আয়তাকার বাক্স একটি ঘর্ষণহীন আনুভূমিক পৃষ্ঠে একটি দড়ি দ্বারা সংযুক্ত। এফ মাত্রার একটি সম্মুখ বল দ্বারা ভারী বক্সটিকে ডান দিকে টানা হচ্ছে, ফলে হালকা বাক্সটি দড়ি দ্বারা টান অনুভব করে। দড়িটিতে টান কত? এখানে তোমাকে যেটা বের করতে হবে, টান বের করতে হবে। এই টানের ক্ষেত্রে ফর্মুলাটা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে। টানের ক্ষেত্রে কি হবে? এখানে আমরা যেটা লিখতে পারবো, এম ভরে একটি বস্তু, সেটা কি টু টু এম ভরে দুটি আয়তাকার বস্তু যেহেতু দেয়া আছে, তাই আমরা এটা কি লিখতে পারবো? এফ মাইনাস টি ইকুয়াল টু এম এ, এটা আমরা লিখতে পারবো। তাহলে এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও, এবং 2 নম্বর ইকুয়েশনে আমরা যেটা লিখতে পারবো সেটা হলো টি ইকুয়াল কি জানি আমরা? এম এ। টিটাও টান বল, টি ইকুয়াল কি লিখতে পারবো? এম এ লিখতে পারবো। এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। এখন 1 যোগ 2 করতে হবে এখানে, 1 যোগ 2 সমীকরণ করো, তাহলেই পেয়ে যাবা। তাহলে এফ মাইনাস টি প্লাস টি ইকুয়াল টু এম এ প্লাস এম এ। তাহলে এখানে তোমরা যেটা পাবা, এফ ইকুয়াল 3 এম এ। এখন এখানে অ্যান্সার কি কি আছে? f/3 আছে। তাহলে f/3 এখানে কি হবে দেখো, এখানে a ইকুয়াল আমরা যেটা করতে পারবো সেটা কি? f/3m লিখতে পারবো। এখন f/3m যেটা তুমি 2 নাম্বার ইকুয়েশন দিছো, এখানে জাস্ট মান বসাই দাও। t ইকুয়াল, যেহেতু টান বের করতে বলছে তাই t ইকুয়াল এর মানটা কি হবে? আগে m লিখে নাও, তারপর t এর মান যেটা বের করছে সেটা হলো f ডিভাইডেড 3m। এখন mm কেটে দাও, তাহলে t ইকুয়াল কি পাবা? এখানে t ইকুয়াল পাবা f ডিভাইডেড 3 পাবা। তাহলে অ্যান্সার কি হবে? f/3। নেক্সট এমসিকিউ যেটা আছে সেটা দেখো, 10 গ্রাম একটি ভর ঘর্ষণহীন একটি আনুভূমিক তলের উপর দিয়ে গিয়ে দেয়ালের সাথে সংযুক্ত একটি অনুভূমিক স্প্রিংকে 6 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে।
যদি স্প্রিংটির স্প্রিং ধ্রুবকের মান 400 নিউটন পার মিটার হয়, তাহলে এটিতে সর্বোচ্চ সংকোচন কত হবে? তোমাকে কি বের করতে হবে? এখানে সংকোচনটা বের করতে হবে। তাহলে একে ইকুয়াল আমরা কি জানি? এখানে স্প্রিং এর ক্ষেত্রে একে ইকুয়াল আমরা জানি হাফ কে এক্স এক্স স্কোয়ার। এখন একে ইকুয়াল আমরা যেটা লিখতে পারবো সেটা লেখো এখানে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল হাফ কে এক্স স্কোয়ার। দেখো এখন এখানে এক্স স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারবা তোমরা? উভয় দিক থেকে হাফ তুলে দাও, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল তোমরা এখানে লিখতে পারবা এম ভি স্কোয়ার ডিভাইডেড কে। এখন জাস্ট মানগুলো বসায় দাও এখানে। এম এর মান কত দেয়া আছে দেখো, এখানে 10 দেয়া আছে। এই 10টাকে তোমাদের কি করতে হবে? গ্রামটাকে কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে কি লিখতে পারবো? 10 ডিভাইডেড 1000। 10 ডিভাইডেড কি লিখতে পারবো? 1000 লিখতে পারবো। তারপর ইনটু দিয়ে এখানে দেখো ভি স্কয়ার, এই ভি এর মান কত দেয়া আছে? 6 মিটার পার সেকেন্ড। তাহলে 6 স্কয়ার করে দাও, ইনটু দিয়ে এখানে 400 লিখে নাও। এখন এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কি হবে দেখো, এটার সাথে এটা একটু কমাই নাও তোমরা। তাহলে এখানে 36 ডিভাইডেড 40000 এটা। এখন তোমাদের শুধু এক্স এর মান লাগবে, তাই এটাকে কি করতে হবে? উপরে রুট দিয়ে দাও। 36 ডিভাইডেড 4000 হবে। এখন এটাকে ক্যালকুলেশন করলে কত পাবা? এখানে পাবা তোমরা 6 ডিভাইডেড 200। আবার এটাকে কি দিয়ে কাটা যাবে? 2 দিয়ে। তাহলে এটা কি হবে? 3 ডিভাইডেড 100। এখন 3 ডিভাইডেড 100 কে এখানে দেখো এককগুলো কিসে আছে? সেন্টিমিটারে আছে। তাহলে এটা কি লিখতে পারবো আমরা? 3 সেন্টিমিটার। যেহেতু এটা আমরা মিটারে বের করছি, তাই এটা কি লিখতে পারবো? 3 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার কি হবে? 3 সেন্টিমিটার। নেক্সট যে এমসিকিউটা আছে সেটা দেখো, চাঁদের অভিকর্ষ স্তন পৃথিবীর অভিকর্ষ স্তনের 6 ভাগের 1 ভাগ। চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধে 1/4। পৃথিবীর ভর এম এ তুলনায় চাঁদের ভর কত? এই ম্যাথটা তোমরা ভালো করে করবা, কারণ প্রায় সময় দেখা যাচ্ছে যে এই ধরনের ম্যাথ চলে আসে। দেখো এটা কিভাবে করবা তাহলে। জি ইকুয়াল আমরা এখানে যেটা লিখতে পারবো, এখানে দুটো সমীকরণকে যদি একসাথে লেখো তাহলে জি এম ডিভাইডেড জি ই ইকুয়াল দিয়ে তোমরা এখানে লিখতে পারবা এম এম ডিভাইডেড এম ই ইন্টু আর ই ডিভাইডেড আর এম স্কয়ার। এটা লিখতে পারবা তোমরা। এখন এখানে কি করতে হবে? তোমার কিসের তুলনা করতে হবে? ভরের তুলনা করতে হবে। তাই ভরগুলোকে কি করতে হবে? একদিকে নিয়ে আসতে হবে। তাহলে একদিকে নিয়ে আসো। এম 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 ই ইকুয়াল তোমরা যেটা লিখতে পারবা জি এম ডিভাইডেড জি ই ইন্টু দিয়ে এখানে একটা স্কয়ার হবে আর এম ডিভাইডেড আর ই, এটা স্কয়ার দিয়ে নাও এখানে। তাহলে এখন তোমরা জাস্ট মানগুলো বসাই দাও। এখানে অভিকর্ষ স্তনের মান কি 6 ভাগের 1 ভাগ দেয়া আছে। তাহলে এটা কি হবে? 1/6 ইন্টু দিয়ে এখানে তোমার ব্যাসার্ধ কি দেয়া আছে? 1/4। তাহলে কি হবে? 1/4। আর উপরে কি স্কয়ার একটা দিয়ে নাও এখানে। তাহলে তোমরা এটা কত পাবা? 1/6 ইন্টু 1/16। তাহলে তোমাদের এখানে যে মানটা আসবে সেটা হচ্ছে 1/96। কি আসবে? 96। তাহলে এখন তোমরা কি লিখতে পারবা? এম এম ইকুয়াল এম এম ইকুয়াল লিখতে পারবা এম ই ডিভাইডেড 96। তাহলে অ্যান্সার দেখো কি আছে এখানে। অ্যান্সার হচ্ছে এটা পি না, এটাকে তোমরা ডি করে দাও।
এটাকে দুঃখিত, এটাকে তোমরা ডি নাম্বার অপশন করে দাও। এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, আমাদের এডিটর একটা মিস্টেক করে ফেলছে। তাহলে অ্যান্সার হচ্ছে এটা m ডিভাইডেড 96। 5 নম্বর যে প্রশ্নটি আছে, একটি ইস্পাতে তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক y যদি তারের ব্যাস দ্বিগুণ করা হয় তাহলে পরিবর্তিত ইয়ং এর গুণাঙ্ক কত হবে? এখানে পরিবর্তিত ইয়ং এর গুণাঙ্ক বের করতে হবে। এখন ইয়ং এর গুণাঙ্ক এটা কি হবে? ইয়ং এর গুণাঙ্ক তাদের উপাদানের উপর কি নির্ভর করবে? তাদের উপাদানের উপর নির্ভর করবে, কিন্তু ব্যাসের উপর কি নির্ভর করবে? না, ব্যাসের উপর নির্ভর করবে না। যদি না করে কি হবে? পূর্বের সমান হবে। একটি 6 নম্বর যে প্রশ্নটি আছে সেটি দেখো, একটি কণা এ বিস্তারে সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে। সাম্যাবস্থা থেকে কত দূরে কণাটির বিভব শক্তি তার মোট শক্তির 1/4 হবে? কত দূরে সেটা তোমাকে বের করতে হবে। এটা কিভাবে বের করবা? দেখো এখানে এখানে আমরা যেটা জানি, ইউ ইকুয়াল আমরা কি লিখতে পারবো? ইউ ইকুয়াল লিখতে পারবো হাফ কে এক্স স্কোয়ার। এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও। আবার ই ইকুয়াল আমরা যেটা লিখতে পারবো হাফ কে এ স্কোয়ার, এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও। তাহলে এখানে 1 ভাগ যদি 2 করো, 1/2, তাহলে ইউ ডিভাইডেড ই ইকুয়াল তোমরা লিখতে পারবা হাফ কে এক্স স্কোয়ার ডিভাইডেড হাফ কে এ স্কোয়ার। এখানে হাফ কে এটা কাটা যাবে। তাহলে এখানে কি থাকলো? এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার, এটা থাকলো। এখন দেখো এক্স ইকুয়াল কি লিখতে পারবা? এটা যদি মান বসায় দাও এখানে, তাহলে তোমরা কি পাবা? এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার ইকুয়াল তোমরা লিখতে পারবা 1/4। এখান থেকে তোমাদের যেটা লাগবে এক্স এর মান। এক্স ইকুয়াল তাহলে কি লিখতে পারবা? হাফ এ লিখতে পারবা। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে a/2, অর্থাৎ অ্যান্সার হচ্ছে বি নাম্বার। 7 নাম্বার যে এমসিকিউটা আছে সেটা কি, নিচের কোনটি পোলারাইজড নয়? এটা হলো ফ্রেনেল বাই প্রিজম। কি হবে? ফ্রেনেল বাই প্রিজম, অর্থাৎ বি নাম্বার যেটা। নেক্সট যে এমসিকিউটা সেটা দেখো, এসটিপিতে একটি আদর্শ গ্যাসকে প্রথমে তার প্রাথমিক আয়তনের 1/3 সংকুচিত করা হয় এবং তারপর প্রসারিত হতে দেয়া হয় যতক্ষণ না তার চাপ প্রাথমিক চাপের অর্ধেক হয়। উভয় প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা স্থির থাকে। যদি গ্যাসের প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি ইউ থাকে তাহলে এর চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত হবে? তোমাকে এখানে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তিটা কি করতে হবে? বের করতে হবে। এখন চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি দেখো, এটার ক্ষেত্রে যেটা হবে, প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি যা, চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তিও কি হবে? তাই হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? এখানে তোমরা জাস্ট এই কথাটা মনে রাখবা, প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি অভ্যন্তরীণ শক্তি ইকুয়াল চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি। তাহলে কি আছে এখানে? প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি ইউ আছে, তাহলে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তিও কি হবে? ইউই হবে। তাহলে এটা কি হবে? সি নাম্বার যেটা সেটা। এরপর দেখো 9 নম্বর যে প্রশ্নটি আছে সেটি কি, পাথ দূরত্ব এ না, এটা একটু মিস্টেক হয়েছে, এটা ঠিক করে নাও। পাথ দূরত্ব ডি, পাথ দূরত্ব কি হবে? ডি হবে, এবং ধারকত্ব সি। এমন একটি সমতল পাত ধারকের পাত দুটির ব্যবধান d/2 প্রদত্ত বিশিষ্ট একটি ধাতব পাত স্থাপন করা হলো, নতুন ধারকত্ব কত? তাহলে এটা তোমরা কিভাবে করবা সেটা দেখো। এখানে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে, সমতল পাত ধারকের জন্য 1/c ই কিউ ইকুয়াল 1/c1। যেহেতু দুটা দেয়া আছে এই জন্য আমাদের কয়টা নিতে হবে? দুটা নিতে হবে। 1/c2, এটা আমরা লিখে নিলাম। তাহলে এখন তোমরা কি করতে পারবে? এখানে সি ই কিউ ইকুয়াল সি স্কোয়ার ডিভাইডেড
2C1। এখন দেখো সি ই কিউ ইকুয়াল আমরা লিখতে পারবো এ ইপসাইলন নট ডিভাইডেড ডি বাই 4। কি লিখতে পারবো? ডি বাই 4 লিখতে পারবো। ইকুয়াল দিয়ে 4 এ ইপসাইলন নট ডিভাইডেড ডি, এটা আমরা লিখতে পারবো। এখন এখানে তোমাদের কি হবে? C1 ইকুয়াল, তাহলে কি পাবা? 4C পাবা। এখন এখান থেকে তোমাদেরকে কি বের করতে হবে? সি, অর্থাৎ নতুন ধারকত্বটা বের করতে হবে। সি ই কিউ ইকুয়াল, আর তোমরা লিখতে পারবা 4C ডিভাইডেড 2। কি লিখতে পারবা? 4C ডিভাইডেড 2 ইকুয়াল কি লিখতে পারবা? 2C লিখতে পারবা। তাহলে অ্যান্সার কি হবে? 2C। তো এখানে যেটা দেয়া আছে 10 নম্বর যে প্রশ্নটি, একটি হুইটস্টোন ব্রিজের 4টি বাহু পি কিউ আর এবং এটা 8 না, এটা হবে তোমাদের এস হবে। কি হবে? এখানে একটা এস লিখে নাও, এটা কেটে দাও। এটা এ যথাক্রমে 8 ওহম, 12 ওহম, 16 ওহম এবং 48 রোধ যুক্ত করা আছে। ব্রিজটি সাম্যাবস্থায় আনতে চতুর্থ বাহুতে কত রোধ যুক্ত করতে হবে? দেখো, ঢাকা ভার্সিটির ক্ষেত্রে এই হুইটস্টোন ব্রিজ থেকে কিন্তু 2024-25 সেশনেও একটা প্রশ্ন আসছে, আবার 23-24 সেশনেও কিন্তু একটা প্রশ্ন চলে আসছে। তাহলে কি তোমরা হুইটস্টোন ব্রিজটা কিন্তু ভালো করে পড়ে যাবে, এটা একটা হট টপিক। তাহলে দেখো এখানে আমরা যেটা করতে পারবো, এখান থেকে হুইটস্টোন ব্রিজের যে সূত্রটা পি ডিভাইডেড কিউ ইকুয়াল আর ডিভাইডেড এস, এখান থেকে তোমার এই এস এর মানটা বের করতে হবে। যদি এস এর মান বের করতে চাও তাহলে এখন মানগুলো বসাই দাও, পি কিউ আর এর মানটা বসাই দিতে হবে এখানে। তাহলে পি এর মান কত দেয়া আছে? এখানে 8 দেয়া আছে, তারপর কিউ এর মান দেয়া আছে 16 এবং আর এর মান দেয়া আছে তোমার, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা 16 না, এটা লিখে নাও 12, আর এখানে হলো 16 ডিভাইডেড এস। এখন এস ইকুয়াল তুমি কত পাবা এখানে? এটা হলো 2 তাহলে এস ইকুয়াল তুমি এখানে পাবা 24। এস ইকুয়াল কত পাবা? 24। এখন এই ম্যাথটা কিভাবে করবা দেখো, 1 বাই এস ইকুয়াল 1 বাই এক্স, আর এখানে রোধ কত দেয়া আছে? 48 দেয়া আছে। তাহলে এটা কি হবে? প্লাস 1 বাই 48, এটা তোমরা লিখতে পারবা। তাহলে এখন এস এর মান বসাই দাও এখানে, 1 বাই 24 ইকুয়াল 1 বাই এক্স প্লাস 1 ডিভাইডেড 48 ইকুয়াল, এখন এক্স এর মান যদি বের করো তাহলে কত হবে? এখানে এক্স এর মান হবে 48 ওহম। এক্স এর মান কি হবে? 48। তাহলে এক্স ইকুয়াল কত পাচ্ছ তোমরা? 48 ওহম। আর এটা কিভাবে যুক্ত করতে হবে? প্যারালাল বা সমান্তরালে যুক্ত করে, যেহেতু করা হয়েছে এটা, তাই এটা কি হবে? প্যারালাল বা সমান্তরাল হবে। এটা 48 ওহম প্যারালাল। 9 নম্বর যে প্রশ্নটি আছে, দুটি এক পরমাণুক আদর্শ গ্যাস পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। এ গ্যাস এম ভরের অণু দ্বারা গঠিত এবং বি গ্যাস 4m ভরের অণু দ্বারা গঠিত। এ গ্যাসের আয়তন বি গ্যাসের আয়তনের কি দ্বিগুণ এবং চাপের অনুপাত পি এ ডিভাইডেড পিবি কত হবে? এখানে তোমাকে কি বের করতে হবে? চাপের অনুপাতটা বের করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে তোমরা যে সূত্রটা জানো সেটা দেখো, এখানে গতিশক্তির ক্ষেত্রে এ ইকুয়াল এফ বাই 2 পিভি। এফ দ্বারা কি বোঝাবে? স্বাধীনতার মাত্রা বোঝাবে। এফ দ্বারা কি বোঝাচ্ছে? স্বাধীনতার মাত্রা। এই স্বাধীনতার মাত্রার মানগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবা। তাহলে দেখো, এখানে যদি দুটা গ্যাস দেওয়া আছে তাই আমরা কি লিখতে পারবো? ই এ ইকুয়াল ই বি ইকুয়াল এফ বাই 2 পি
এ ভি এ ইকুয়াল এফ বাই টু পি বি ভি বি, এটা আমরা লিখতে পারবো। তাহলে এখান থেকে তোমার মান বের করতে হবে পি এ ডিভাইডেড পি বি। তাহলে পি এ ডিভাইডেড পি বি ইকুয়াল কি লিখতে পারবা, ভি বি ডিভাইডেড ভি এ লিখতে পারবা। তাহলে এটা কি দেয়া আছে, এটা দেয়া আছে তোমার কি হবে, দ্বিগুণ হবে। তাহলে তুমি এখানে লিখতে পারবা 1/2, অর্থাৎ এটা কি হচ্ছে 1/2, অর্থাৎ অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে বি নাম্বার। নেক্সট এমসিকিউ যেটা আছে, একটি ধাতুর ওপর সবুজ আলো আপতিত হলে ফটো ইলেকট্রন নির্গত হয়। নিচে কোন বর্ণের আলো আপতিত হলো ওই তল থেকে অবশ্যই ফটো ইলেকট্রন নির্গত হবে। এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে সবুজ আলো চেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট যে কোনো আলো আপতিত হলে ওই তল থেকে অবশ্যই ফটো ইলেকট্রন নির্গত হবে। এখন সবুজ আলোর থেকে কম তরঙ্গদৈর্ঘ্য, সবুজ আলোর থেকে কম তরঙ্গদৈর্ঘ্য কার আছে, নীলের। অর্থাৎ নীল আলো যদি নির্গত হয় তাহলে অবশ্যই সেখানে ফটো ইলেকট্রন কি হবে, নির্গত হবে। নেক্সট এমসিকিউ যেটা আছে, হাইড্রোজেন পরমাণুর আদি শক্তি স্তর Ni থেকে চূড়ান্ত শক্তি স্তর Nf এ স্থানান্তরের ফলে নিম্নলিখিত কোন ক্ষেত্রে সর্বাধিক শক্তি নির্গত হবে। এই সর্বাধিক শক্তির ক্ষেত্রে তোমরা যেটা দিয়ে করবা সেটা হচ্ছে এখানে ডেল ই ইকুয়াল, তোমরা যেটা লিখতে পারবা ডেল ই ইকুয়াল 1 ডিভাইডেড এন আই স্কোয়ার মাইনাস এন এফ স্কোয়ার, এটা তোমরা লিখতে পারবা। ইন্টু দিয়ে কি হবে, ভূমি অবস্থার শক্তি 13.6। এখন এখানে তোমাদের মান বসায় দেখতে হবে কোনটা হবে। এখন মান বসাও, তাহলে এখানে ডেল ই ইকুয়াল 1 ডিভাইডেড এটা কিন্তু অপশন টেস্ট করে তোমাদেরকে বের করতে হবে, মাইনাস 1 ডিভাইডেড 2 স্কোয়ার ইন্টু মাইনাস 13.6 ইলেকট্রোভোল্ট। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা যেটা পাবা এখান থেকে মাইনাস 0.249 ইন্টু 13.6 এটা পাবা। তারপরটা দেখো, আরেকটা যদি আমরা করি, এখন এখানে ডেল ই ইকুয়াল 1 ডিভাইডেড, সূত্র একটাই হবে, এখন জাস্ট মানগুলো বসানো, 2 স্কোয়ার মাইনাস 1/1 স্কোয়ার। অর্থাৎ সর্বাধিক শক্তির ক্ষেত্রে এখানে মান কার বেশি, এটার বেশি ছিল, এই জন্য এটা দিয়ে একটা অপশন টেস্ট করব। তারপর এটা সবচেয়ে কম আছে, এটা দিয়ে একটা অপশন টেস্ট করব। এখানে দেখো এখন কি হবে, ইন্টু দিয়ে 13.6। তাহলে এটার ক্ষেত্রে তোমরা যে মানটা পাবা সেটা কি হবে, দেখো এখানে মাইনাস 7.75 ইন্টু 13.6। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এটা যদি তোমরা 1 দাও আর এটাকে যদি 2 দাও তাহলে তোমরা এখানে কি লিখতে পারবা, ডেল ই 2 গ্রেটার দেন ডেল ই 1 লিখতে পারবা। সেক্ষেত্রে কি হবে, এন আই ইকুয়াল 2 এবং এন এফ ইকুয়াল কি হবে, 1 হবে। তাহলে অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। তারপর দেখো, বুলিয়ান বীজগণিতে এ প্লাস এ ডট বি সমতুল্য কোনটি, এটা কোনটা হবে দেখো। তাহলে এখানে কিভাবে করবা, এটা এখানে যেটা দেয়া আছে এ প্লাস এ ডট বি ইকুয়াল দিয়ে তোমরা এটাকে লিখতে পারবা এ 1 প্লাস বি, এটা তোমরা লিখতে পারবা। তাহলে এটা থেকে আবার কি লিখতে পারবা, এটা থেকে লিখতে পারবা এ ডট 1 ইকুয়াল কি লিখতে পারবা,
এ লিখতে পারবা। তাহলে এটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এ নাম্বার। নেক্সট এমসিকিউ দেখো, ধরো পৃথিবীর ব্যাস বরাবর একটি সুড়ঙ্গ খনন করা হলো। পৃথিবীর পৃষ্ঠ থেকে একটি ক্ষুদ্র বস্তুকে সুড়ঙ্গের মধ্যে ছেড়ে দেওয়া হলো। বস্তুটি যখন পৃথিবীর কেন্দ্রে পৌঁছাবে তখন মুক্তিবেগ, এটাকে জাস্ট একটু কারেকশন করে নাও, এখানে লেখো ভি ই। মুক্তিবেগ ভি এর সাপেক্ষে বস্তুটির বেগ কত হবে? এখন এখানে তোমাকে বের করতে হবে বস্তুটির বেগ কত হবে। এখন এটা কিভাবে করবা? মুক্তিবেগের সাপেক্ষে। তাহলে এটা আমরা যেটা লিখতে পারবো, যেহেতু এখানে মুক্তিবেগ বের করতে হবে, তাই মুক্তিবেগের সূত্র তোমাকে এখানে বের করতে হবে। তাহলে এফ ইকুয়াল আমরা যেটা জানি জি এম এম বাই আর স্কয়ার, জি এম এম ডিভাইডেড, এখানে যদি তোমরা আর কিউব দাও, এটা সূত্র মিলানোর খাতিরে আমরা কি করব, এখানে আর কিউব দিব। তাহলে এখানে তোমরা যদি আর কিউব দাও, এখানে কি লিখতে পারবা? একটা আর দিতে পারবা। এখন দেখো এখানে যেটা লিখতে পারবা, ওমেগা, এই সূত্র থেকে আমরা লিখতে পারবো ওমেগা স্কয়ার ইকুয়াল সরি একটু মিস্টেক হয়ে গেছে, এটা দেখো আবার, এখানে আমরা লিখতে পারবো ওমেগা স্কয়ার ইকুয়াল জি এম এম ডিভাইডেড আর কিউব, এটা আমরা লিখতে পারবো। তাহলে ওমেগা ইকুয়াল তোমরা এখানে কি লিখতে পারবা? এখান থেকে ওমেগা ইকুয়াল তোমরা লিখতে পারবা রুট ওভার জি এম এম ডিভাইডেড আর কিউব, এটা তোমরা লিখতে পারবা। তাহলে দেখো এখানে আমরা ভি ইকুয়াল কি জানি? ওমেগা আর জানি। তাহলে এটা ওমেগা আর লিখে নিলাম। তারপর এখন ওমেগার মানটা বসাই দাও এখানে, জি এম ডিভাইডেড আর কিউব ইন্টু দিয়ে কি হবে, এখানে আর যেটা ছিল সেটা লিখে নিলাম। তাহলে এখানে তোমরা এখন কি লিখতে পারবা? এটা লিখতে পারবা রুট ওভার জি এম ডিভাইডেড আর। তাহলে ইকুয়াল এটা দিয়ে কি লিখতে পারবা? ভিই রুট ওভার টু, ভিই রুট ওভার কি লিখতে পারবা? 2 লিখতে পারবা। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি নাম্বার, অর্থাৎ অপশনটা এখানে মূলত হবে এইরকম 1 ডিভাইডেড √2 ইন্টু ভিই।